হ্যালো গাইস, কল্পনা করুন একজন নাম করা আইনজীবী যে জীবনে কখনো কোনো মামলা হারেনি, কিন্তু এবার তাকে এমন একজনের পক্ষ নিতে হবে যাকে সে নিজেই ঘৃণা করে, কারণ সেই অপরাধীর বেঁচে থাকার উপর নির্ভর করছে তার নিজের সন্তানের লাইফ। একদিকে একটা নির্মম হত্যা চেষ্টার মামলা, অন্যদিকে একজন বাবার অসহায় লড়াই, সত্য মিথ্যা, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর আইনের খেলায় এমন সব মোড় আসবে যা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা? সঙ্গে আছি আমি আরাফাত আর আপনারা দেখছেন সিনেমাক্স বিডি। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে রিলিজ হওয়া একটা দুর্দান্ত হিন্দি কোর্টরুম সিনেমা। তাহলে গাইজ চলুন এই দুর্দান্ত কোর্টরুম থ্রিলারের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় মুম্বাই শহর থেকে, যেখানে রাত তখন প্রায় 10টা। শুরুতেই আমাদের একটা ক্লাবের দৃশ্য দেখানো হয়। এই ক্লাবে সবাই আনন্দ করছিল। সেখানেই আমরা সৌর্যমান, গৌর এবং সোমা মিত্তালকে দেখতে পাই, যারা একসাথে বসে মদ্যপান করছিল। তারা সবাই অনেক মজমাস্তি করছিল। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা একে অপরের সাথে বেশ কমফোর্টেবল। তো 1-1.5 ঘন্টা একসাথে কাটানোর পর সূর্য সোমাকে নিজের সাথে নিয়ে রওনা হয়। তারা দুজনেই প্রচুর মদ্যপান করেছিল। সেই রাতেই সূর্যের গাড়িটি ওর্লির একটা এলাকায় গিয়ে থামে। সেখানে আমরা একজন চা ওয়ালাকে দেখতে পাই। সে গাড়িটি দেখা মাত্রই চা নিয়ে সেদিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখ ছানা পড়া হয়ে যায়, কারণ সেই গাড়ি থেকে সোমা মিত্তালকে নিচে ফেলে দেওয়া হয়। সোমা রক্তে ভেজা অবস্থায় ছিল আর গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। দৃশ্যটি এখানেই কাট হয়। পরের দিনের দৃশ্যে অবন্তিকা নামের একটা নারীকে দেখানো হয়, যে একটা সুইমিং কম্পিটিশনে তার মেয়ে সামাইরাকে চিয়ার করতে এসেছিল। সামাইরা একজন অসাধারণ সুইমার এবং সে সবসময় ফার্স্ট হয়। অন্যদিকে আমরা অর্জুন মেহরা নামের একজন মস্ত বড় লয়ারকে দেখতে পাই, যাকে শহরের সবাই ইক্কা নামে চেনে। সে একজন ডিফেন্স লয়ার, কিন্তু আজ পর্যন্ত সে কোনো কেসে হারেনি। এই কারণে অর্জুন তার জ্ঞান ও অভিজ্ঞতা সাধারণ মানুষের সাথে শেয়ার করছিল। অর্জুনের আরেকটা বিশেষত্ব হলো, যখন সে আদালতে কেস লড়ে এবং জাজ রায় শোনানোর ঠিক 5 মিনিট আগে অর্জুন তার টেক্কা চাল চালে এবং পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিবারই এমনটা ঘটে। সেখানে আমরা সামাইরাকে দেখতে পাচ্ছিলাম, যে সুইমিং কম্পিটিশনে সবার আগে ছিল, কিন্তু হঠাৎ করেই তার নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে এবং এটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। সামাইরাও পানির মাঝেই থেমে যায়, যার পর সবাই মিলে তাকে সেখান থেকে নিয়ে যায়। সামাইরার মা অবন্তিকা পুরোপুরি প্যানিক হয়ে যায়। এই কারণে সে সঙ্গে সঙ্গে তার হাজবেন্ড অর্জুন মেহরার কাছে ফোন করে সব কথা জানায়। অর্জুন এই কথা শোনা মাত্রই কোনো টাইম ওয়েস্ট না করে সরাসরি হাসপাতালে পৌঁছায়। সেখানে গিয়ে অর্জুন দেখে সামাইরা এখন পুরোপুরি ঠিক আছে। সে জানায় যে পানির নিচে যাওয়ার পর কখনো কখনো এমন সমস্যা হয়ে থাকে। ঠিক তখনই একজন নার্স এসে জানায় যে সামাইরার ডিসচার্জ পেপার তৈরি হয়ে গেছে, অর্থাৎ সে বাড়ি যেতে পারে। যাওয়ার আগে অবন্তিকা এবং অর্জুন ডাক্তারের সাথে দেখা করে। তারা ডাক্তারের কাছে জানতে চায় যে আসলে কি হয়েছে। ডাক্তার জানায় আমাদের কিছু টেস্ট করতে হবে। আমার মনে কিছু ডাউট আছে যা ক্লিয়ার হওয়া দরকার, তবেই জানা যাবে আসলে সামাইরার কি হয়েছিল। এই কথা শোনার পর অর্জুন এবং অবন্তিকা কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে পড়ে। তবে পরক্ষণেই তাদের মনে হয় হয়তো এটা কোনো বড় সমস্যা নয়। ডাক্তার শুধু তাদের একটু ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় অর্জুনের অ্যাসিস্ট্যান্টের ফোন আসে এবং সে জানায় যে অমৃত পাল নামের একজন আপনার সাথে জরুরি কথা বলতে চায়। কিন্তু অর্জুন বলে যে এখন আমার ফ্যামিলি টাইম চলছে এবং এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারবো না। অর্জুন পরিষ্কার জানিয়ে দেয় যে সে আগামীকালই সেই লোকের সাথে কথা বলবে। অর্জুন যখন বাড়ি পৌঁছায় তখন বাড়ি পৌঁছা মাত্রই সে একটা খবরের কথা জানতে পারে। সেই খবরটি আসলে সৌর্য এবং সোমার ব্যাপারে ছিল। জানা যায় যে সোমা মারা যায়নি, সে হাসপাতালে আছে, তবে কোমায় চলে গেছে। সৌর্যের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার এর অভিযোগ আনা হয়েছে, কিন্তু হসপিটালে সোমার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। তার সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই দেখায় না। সোমার মা সবসময় তার মেয়ের দেখাশোনা করছিলেন। এরপর আমরা জানতে পারি যে পাবলিক প্রসিকিউটর হিসেবে গোপাল কৃষ্ণ নামে একটা লয়ার সৌর্যের বিরুদ্ধে কেসটি লড়তে চলেছেন। পরবর্তীতে আমরা দেখি যে সৌর্যমান, গৌরের বাবা হর্ষবর্ধন গৌর এখানে অর্জুন মেহরাকে নিজের কাছে ডেকে পাঠায়। হর্ষবর্ধন গৌর একজন মস্ত বড় রাজনীতিবিদ এবং এই সমস্ত অভিযোগ যদি তার ছেলের উপর লাগে তবে তার ভাবমূর্তি নষ্ট হতে পারে, আর নির্বাচনও আগামী মাসে। এই কারণে তাকে এই কেসটি যত দ্রুত সম্ভব ধামাচাপা দিতে হবে, আর এই জন্য তিনি তার সবচেয়ে যোগ্য লয়ার অর্জুনকে ডেকেছিলেন। এখানে আমাদের আরো একটা কথা জানানো হয়, হর্ষবর্ধনের যত কেস থাকে তা অর্জুনের ফার্মের লোকেরাই লড়ে, আর হর্ষবর্ধন খুব ভালো করেই জানে যে তার ছেলেকে যদি কেউ নির্দোষ প্রমাণ করতে পারে তবে সে একমাত্র অর্জুনই। কিছুক্ষণের মধ্যেই হর্ষবর্ধন গৌরের ছেলে সৌর্যমান গৌর সেখানে চলে আসে। তার মধ্যে অহংকার একেবারে ঠাসা ছিল। সে কারোর সাথে ঠিকঠাক কথা বলে না, এমনকি সে অর্জুনের সাথেও ভদ্রভাবে কথা বলছিল না। তাই অর্জুন বলে আমি এই কেস লড়তে পারবো না। এই কথা শুনে সূর্য বলে যদি নাই করতে পারো তবে তো তুমি হোয়াটসঅ্যাপেও করতে পারতে। কিন্তু অর্জুন বলে আমাকে এই কথাটা সামনাসামনি বলতে হতো। সূর্যের বাবা জিজ্ঞেস করে এমন কি মূল্য আছে যার বিনিময়ে তুমি এই কেসটি লড়তে রাজি হবে? তখন অর্জুন বলে সে তো কোনো অলৌকিক ঘটনা হতে পারে যার কারণে আমি এই কেসটি লড়তে রাজি হব। এখানে আমরা জানতে পারি যে আসলে সূর্য আগে অর্জুনের ফার্মেই কাজ করত। সেও একজন দুর্দান্ত লয়ার ছিল, কিন্তু তার উদ্দেশ্য, তার অহংকার আর তার কাজ করার ধরন খুবই খারাপ ছিল। এই কারণে অর্জুন সূর্যকে ডিসবার করে দিয়েছিল, কারণ সে অত্যন্ত খারাপ
একজন মানুষ। এই কথা তো সবাই জানে যে সূর্য ভালো লোক নয়। এর কিছুক্ষণের মধ্যেই একটা খবর আসে যে পাবলিক প্রসিকিউটর গোপাল কৃষ্ণন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে, যার ফলে এখন এই কেসটি জুনিয়র পাবলিক প্রসিকিউটর মধুরা ব্যানার্জিকে দেওয়া হয়। সে সবসময় চাইতো যেন সে কোনো বড় কেস পায়। অন্যদিকে আমরা দেখি যে অবন্তিকা এবং অর্জুন ডাক্তারের কাছে যায়, কারণ রিপোর্ট চলে এসেছিল। ডাক্তার এখানে অর্জুন এবং অবন্তিকাকে জানায় যে সামাইরার ক্যান্সার হয়েছে। এটা শুনে অর্জুন এবং অবন্তিকা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তাদের পায়ের তলার থেকে মাটি সরে যায়। কিন্তু তখনই ডাক্তার বলে যে বেশি ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখনো সবকিছুর চিকিৎসাই সম্ভব। ডাক্তার জানায় যে সামাইরার স্টেম সেলস ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, যা বায়োলজিক্যাল প্যারেন্টস এর বোন ম্যারো থেকে পাওয়া যায়। বায়োলজিক্যাল প্যারেন্টস এর বোন ম্যারো থেকে একবার স্টেম সেলস পাওয়া গেলে সব ঠিক হয়ে যাবে। সাধারণত মা বা বাবা যে কোনো একজনের সাথে ম্যাচ হয়ে যায়, কিন্তু আমরা এখানে টেস্ট করে দেখেছি যে অর্জুন বায়োলজিক্যাল ফাদার নন। আমরা ডোনার খোঁজারও চেষ্টা করছি, কিন্তু আমাদের এই প্রসেসটি যত দ্রুত সম্ভব করতে হবে, কারণ অন্যথায় সামাইরাকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। এখন অর্জুনের কাছে মাত্র 2 সপ্তাহ সময় ছিল। রাতে অর্জুন এবং অবন্তিকা নিজেদের মধ্যে কথা বলছিল এবং এখানে আমরা জানতে পারি যে আসলে সামাইরার বায়োলজিক্যাল ফাদার অন্য কেউ নয়, বরং সূর্যমান গৌর। আসলে সূর্যমান গৌর এবং অবন্তিকা কলেজের দিনগুলোতে একে অপরের সাথে রিলেশনশিপে ছিল। সেই সময় অর্জুন অবন্তিকাকে পছন্দ করত, কিন্তু সূর্য যে মোটেও ভালো মানুষ নয় এই কথা অবন্তিকা জানতে পেরেছিল। এই কারণেই অবন্তিকা অর্জুনকে বিয়ে করেছিল। কিন্তু সামাইরা যে সূর্যের মেয়ে, এই কথায় অর্জুনের কোনো কিছু যায় আসে না। সে শুধু যে কোনো মূল্যে নিজের মেয়েকে বাঁচাতে চায়। তাই অর্জুন সূর্যের সাথে দেখা করতে যায় এবং তাকে এই সমস্ত কথা জানিয়ে দেয়। তখন সূর্য বলে তার মানে মিরাকল ঘটে গেছে। অর্জুন সূর্যকে বলে যে যদি তোমার বোন ম্যারোর স্টেম সেলস আমার মেয়ে পেয়ে যায় তবে আমার মেয়ে বেঁচে যেতে পারে। তখন সূর্য বলে আমি খুব সহজেই তোমার মেয়েকে আমার স্টেম সেলস দিয়ে দিব, কিন্তু বদলে তোমাকে আমাকে বাঁচাতে হবে। সূর্য অর্জুনকে বলে আমাকে বাঁচানো তোমার জন্য খুব সহজ হবে, কারণ আমি সত্যি কিছু করিনি, আমি ইনোসেন্ট। সূর্য বলে আমি ভুল করতে পারি কিন্তু অন্যায় করতে পারি না। কিন্তু অর্জুন সূর্যের ব্যাপারে খুব ভালো করেই জানে যে সে কেমন লোক। এই কারণে সে তাকে বিন্দু মাত্র বিশ্বাস করে না। তবে ডিল কনফার্ম হয়ে যায় এবং এই কারণে সূর্য পরের দিনই হাসপাতালে গিয়ে নিজের ব্লাড টেস্ট করিয়ে নেয়, যাতে জানা যায় যে স্টেম সেলসের সাথে সামাইরার স্টেম সেলসের ম্যাচ করছে কিনা। কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট চলে আসে এবং অবন্তিকা অর্জুনকে জানায় যে আমাদের মেয়ে এবার বেঁচে যাবে, কারণ সূর্যের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে আমরা মধুরা ব্যানার্জিকে দেখতে পাই যে এখন এই কেসের পেছনে উঠে পড়ে লেগেছে। আর পরের দিনে সূর্যমান গৌরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু এখন অর্জুনের কাছে সূর্যকে বাঁচানোর জন্য মাত্র 2 মাস সময় আছে, কারণ সূর্য বাঁচালেই তবে তার মেয়ে সামাইরাকে বাঁচানো সম্ভব। শুরুতে অর্জুন নিজে ইনভেস্টিগেশন করা শুরু করে। সে প্রতিটি বিষয় জানতে চাইছিল যা তার জন্য জরুরি, কিন্তু মধুরা পাবলিক প্রসিকিউটর হওয়ায় সে পুলিশের ফুল সাপোর্ট পাচ্ছিল এবং তার কাছে এখন প্রচুর এভিডেন্সও ছিল। অন্যদিকে আমরা সূর্যমান গৌরকে দেখতে পাই যে জেলে থাকলেও তার সাথে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছিল। তার কোনো জিনিসের কমতি ছিল না। মধুরা তার পুরো টিমের সাথে ইনভেস্টিগেশন করছিল এবং ছোট থেকে ছোট ক্লু খুঁজে বের করছিল, কিন্তু এখন তার হাতে এমন কিছু এসেছে যা দেখে সে পুরোপুরি অবাক। মধুরার কাছে সম্প্রতি একটা ডিএনএ রিপোর্ট এসেছে। আসলে সোমার নখ থেকে যে ব্লাড এবং স্কিনের এভিডেন্স পাওয়া গিয়েছিল তা সূর্যের ডিএনএ এর সাথে ম্যাচ করে গেছে। এই সমস্ত এভিডেন্স দেখার পর মধুরার মাথায় কিছু প্রশ্ন ঘুরছিল। সে আসলে জানতে চায় যে কেসটা যখন এত ক্লিয়ার তখন অর্জুন এই কেস লড়তে রাজি হলো কি করে, কারণ এই কেস তো আদালতে টিকবেই না, সে অনায়াসে জিতে যাবে। এবার আদালতে হিয়ারিং শুরু হয়, যেখানে আমরা মধুরা এবং অর্জুনকে মুখোমুখি দেখতে পাই। কিন্তু অর্জুন এখানে নিজের একটা ছোট চাল চালায় এবং সে উইটনেস বক্সে সূর্যকেই সাক্ষী হিসেবে ডেকে নেয় এবং তাকে জিজ্ঞেস করে যে সেদিন আসলে কি কি হয়েছিল। তখন সূর্য জানায় যে সে খুব গিল্টি ফিল করছে, কারণ যেই মেয়ের সাথে সে এত কমফোর্টেবল ছিল আজ সেই মেয়ের ব্যাপারে তাকে এত কথা বলতে হচ্ছে, যেহেতু সোমার মাও সেখানে বসে আছেন। সূর্য জানায় যে তারা যেই ক্লাবে ছিল সেখানে তাদের দেখা হয়েছিল রাত প্রায় 10:30 নাগাদ। দুজনে মদ্যপান করছিল এবং খুব ভালোভাবে কথাও বলছিল। তাদের বন্ডিং ধীরে ধীরে মজবুত হচ্ছিল এবং তারা একে অপরের সাথে বেশ কমফোর্টেবল ছিল। এরপর 1:45 নাগাদ তারা ক্লাব থেকে বের হয় এবং যখন তারা গাড়িতে ছিল তখন সূর্যের মনে হয় এটাই সেই মোমেন্ট যখন কোনো ছেলে এগিয়ে যায়। তাই সে সোমাকে কিস করার জন্য এগিয়ে গিয়েছিল, কিন্তু সোমা পরিষ্কার মানা করে দেয়। তখন সূর্য সোমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন সোমা সূর্যের উপর অ্যাটাক করে আর গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে চলে যায়। এই আদালতেই সূর্যের ওয়াইফ গৌরীও বসেছিল। গৌরী যখন এই সমস্ত কথা শুনে তার খুব খারাপ লাগে এবং সে সঙ্গে সঙ্গে আদালত ছেড়ে চলে যায়। এরপর সূর্য জানায় যে সে রাত প্রায় 1টার দিকে নিজের বাড়ি পৌঁছে গিয়েছিল, যেখানে সে তার ওয়াইফের সাথে দেখা করে। তার ওয়াইফও কনফার্ম করেছে যে সে 1টায় বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু ওয়াইফের সাক্ষ্য আদালতে গ্রাহ্য হবে না। এই সমস্ত জিনিস দেখার পর মধুরার কাছে কোনো শব্দই ছিল না। সে যা প্রিপারেশন নিয়ে এসেছিল তা সব ভেস্তে যায়। মধুরা আসলে আদালতে এটা প্রমাণ করতে চেয়েছিল যে সোমার নখ থেকে যে ব্লাড পাওয়া গেছে তা সূর্যেরই ছিল, যার প্রমাণ অর্থাৎ ডিএনএ রিপোর্ট তার কাছে ছিল। কিন্তু এখন সেই সমস্ত বিষয়ে সেখানে এই ধামাচাপা পড়ে যায়। মধুরা ভাবতেও পারেনি যে সূর্য নিজেই এই সমস্ত কথা বলে দিবে। যেহেতু এখানে মধুরার কাছেও কোনো নতুন এভিডেন্স ছিল না এবং অর্জুনের কাছেও নয়, তাই আদালত
তাদের নেক্সট ডেট দিয়ে দেয়। এটা দেখে সূর্য খুশি হয়ে যায় এবং সে অর্জুনকে বলে, এখন আমরা একই টিমে আছি, তোমাকে একটু খুশি থাকতে হবে। আর অর্জুনই একমাত্র জানে যে সে কত বড় বাধ্যবাধকতার মধ্যে সূর্যের জন্য কাজ করছে। অন্যদিকে আমরা দেখি যে সামাইরার শরীর ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করেছে, প্রায়ই তার নাক দিয়ে ব্লিডিং হতে থাকে। এই কারণে অর্জুন এবং অবন্তিকা খুবই চিন্তিত ছিল। তারা বুঝতে পারছিল না যে কি করবে, কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল। পরের দৃশ্যে আমরা মধুরাকে দেখি যে আদালতে এমন এক উইটনেসকে হাজির করে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর সে হলো সেই চাওয়ালা। চাওয়ালা জানায় যে রাতে 1:45 নাগাদ যখন সে চা দেওয়ার জন্য সেই কালো গাড়িটির দিকে এগিয়ে গিয়েছিল, তখনই হঠাৎ করে সেখান থেকে সোমা নিচে পড়ে যায় এবং সেই গাড়ির ভিতরে এক লোককে দেখে ফেলেছিল। আর সেই লোকটি অন্য কেউ নয় বরং এই সূর্যই। তখন অর্জুন তাকে কিছু প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে গাড়িটি কি গাড়ি ছিল। চাওয়ালা গাড়িটির মডেল বলতে পারে না। এরপর অর্জুন জিজ্ঞেস করে, পুলিশ তোমাকে কতগুলো ছবি দেখিয়েছিল যার পরে তুমি এই লোকটিকে চিনেছ? তখন চাওয়ালা বলে, মাত্র একটি। এটা শুনে অর্জুন পরিষ্কার বলে দেয় যে মনে হচ্ছে পুলিশ সূর্যকে ভাসাতে চাইছে, কারণ তারা এই চাওয়ালাকে শুধু একটি ছবি দেখিয়েছে। এরপর এই কেসটি ধীরে ধীরে লম্বা হতে থাকে এবং জাজ সাহেব আরো নেক্সট ডেট দিয়ে দেয়। মধুরার মাথায় আসছিল না যে অর্জুন আসলে করতে কি চায়, কারণ তার কাছে তো কোনো এভিডেন্স নেই। তবে সেই কেসটিকে এত লম্বা কেন টানছে? এরপর আমরা আবন্তিকাকে দেখি যে অর্জুনের কাছে আসে। সে অর্জুনকে বলে, আমার কাছে কিছু এভিডেন্স আছে যা দিয়ে তোমার কেসে স্ট্রং হতে পারে, কিন্তু সেগুলো আসলে সোমার কিছু ছবি এবং তার কিছু পার্সোনাল চ্যাট ছিল। এই ডিজিটাল লক থেকে অর্জুনের কেস আরো স্ট্রং হতে পারত, কিন্তু অর্জুন বলে যে সে কোনো মেয়ের চরিত্র হনন করে কেস জিতবে না। পরের দিন অর্জুন যখন আদালতে যায়, তখন আদালতেই সোমার মায়ের সাথে তার দেখা হয়ে যায়। সোমার মা বলে, তুমি আসলে এই কেসটা কেন লড়ছো? এই কেস তো সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে সূর্যই ক্রিমিনাল। তুমি সোমার ব্যাপারে কিছুই জানো না। সে কত ভালো মেয়ে। সে আসলে সিএ হতে চেয়েছিলেন। সে একজন টপার ছিল এবং পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু অর্জুন শুধু এবং শুধুমাত্র নিজের মেয়েকেই বাঁচাতে চায়। তাই সে সোমার মাকে বলে দেয় যে সে শুধু নিজের কাজ করছে। এরপর অর্জুন আদালতে অভিমন্যু নামের এক ছেলেকে হাজির করে এবং তাকে জেরা করে। আসলে অভিমন্যু এবং সোমা রিলেশনশিপে ছিল এবং অভিমন্যু তাকে খুব ভালোবাসত, কিন্তু অর্জুন এখানে তাকে বলে দেয় যে তুমি এখনো পর্যন্ত হাসপাতালেও যাওনি। আর আদালতেই অর্জুন অভিমন্যু এবং সোমার হোয়াটসঅ্যাপ চ্যাট পেশ করে দেয়, যেখানে অভিমন্যু সোমার ব্যাপারে খুব উল্টোপাল্টা কথা বলছিল, তাকে নোংরা কথা বলছিল এবং গালিগালাজ করছিল। তখন অভিমন্যু আদালতের মধ্যেই সোমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং বলে যে সে এটাই ডিজার্ভ করত। এটা শোনার পর অর্জুনের রাগ হয়ে যায় এবং সে অভিমন্যুকে চুপ করতে বলে। সে বলে, এই আদালতে আমি লয়ার এবং শুধুমাত্র একজন উইটনেস, কিন্তু বাইরে আমি ভুলে যাই যে আমি একজন লয়ার। অভিমন্যু এখানে এটাও জানায় যে হয়তো সোমা অন্য কারো সাথে গিয়েছিল, কিন্তু আদালতে সোমার সম্মান নিয়ে টানাটানি হচ্ছিল, যা অর্জুনের একেবারেই পছন্দ হচ্ছিল না। এরপর তারা নেক্সট ডেট পেয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর অর্জুন অবন্তিকার ওপর খুব রাগ করে, কারণ এই সমস্ত এভিডেন্সের কারণে আদালতে সোমার ক্যারেক্টার নিয়ে কথা উঠেছে। সেখানে তার মাও প্রেজেন্ট ছিলেন এবং তিনিও এই সমস্ত কথা শুনেছেন। অর্জুন বলে, আমি এভাবে কাজ করিনি, কিন্তু অবন্তিকা বলে, আমরা আমাদের মেয়ের কারণে এটা করছি, অন্যথায় আমি জানি তুমি কেমন মানুষ। রাতের দৃশ্যে আমরা মধুরাকে দেখি। রাতেই গোকুলে নামের এক ইন্সপেক্টরের ফোন মধুরার কাছে আসে এবং সে বলে, আমাদের হাতে এমন কিছু এভিডেন্স এসেছে যার পর এই কেস আগামীকালই খতম হয়ে যেতে পারে। এটা শুনে মধুরা খুশি হয়ে যায়, কারণ যে এভিডেন্স তারা পেয়েছিল তা ছিল খুবই সলিড। এবার মধুরা সেই এভিডেন্স আদালতে পেশ করে এবং সে ফরেন্সিক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে আদালতে হাজির করে। এখানে আমাদের আগে কি জানানো হয়েছিল যে সূর্যমান গৌর তার পুরো গাড়ি কেমিক্যাল ওয়াশ করছিলেন, যার পর তার গাড়ি থেকে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কিন্তু এমন একটা এভিডেন্স পাওয়া গেছে যা সব পরিষ্কার করে দেয়। আর সেটি হলো পাওয়া গেছে সূর্যমান গৌরের গাড়ির চাবি থেকে। সূর্যমান গৌরের চাবিতে ব্লাড লেগেছিল এবং এই একই ব্লাড গাড়ির কি হোলের ভেতরে পাওয়া গেছে। আর জানেন সেই ব্লাড কার ছিল? সেই ব্লাড ছিল সোমার। এখন কেসটি একটা ভিন্ন মোড় নিতে শুরু করে। মধুরা কোথাও না কোথাও অর্জুনের উপর ভারী পড়ছিল এবং তারা আবার একটা নেক্সট ডেট পেয়ে যায়। অর্জুনের মাথায় আসছিল না যে এত বড় একটা বিষয় তার হাত থেকে কিভাবে মিস হয়ে গেল। এরপর অর্জুন আবার সূর্যের কাছে যায়। সে তাকে জিজ্ঞেস করে, যদি এই মার্ডার তুই করে থাকিস তবে আমাকে বলে দে, আর কত কথা লুকিয়ে রেখেছিস তাও বল, কিছু লুকাস না, না হলে আমরা কেসটা হেরে যাব। সূর্য জানায় যে সে কিছুই করেনি, সে একদম ইনোসেন্ট, কিন্তু এখানে সূর্য অর্জুনের মেয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন অর্জুনের রাগ হয়ে যায় এবং সে সূর্যকে একটা জোরে থাপ্পড় মারে, যার ফলে সূর্য মাটিতে পড়ে যায়।
সূর্য রেগে গিয়ে বলে, এখন আমি তোর মেয়েকে বোন ম্যারোর স্টেম সেলস দেবো না এবং তোর মেয়ে এভাবেই মরবে। তখন অর্জুন বলে, আমি অন্য কোনো রাস্তা বের করে নিব। এই কারণে সে এই কেস জিতেই ছাড়বে। অর্জুন এখানে খুবই হেল্পলেস। সূর্য যা বলবে তাকে তাই করতে হবে, কারণ কথা তার মেয়ের। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় যে হসপিটালে একদিকে যেমন সামায়রার অবস্থা খারাপ হয়ে গেছে, অন্যদিকে সোমার অবস্থাও আশঙ্কাজনক। ডাক্তাররা এখানে দুজনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শেষমেশ আমাদের জানানো হয় যে সোমা আর এই পৃথিবীতে নেই, সে মারা গিয়েছে এবং এটা দেখে সোমার মা খুব কান্নাকাটি করেন। অন্যদিকে সামায়রা এই ক্রিটিক্যাল সিচুয়েশনের সাথে লড়াই করে এখনো ঠিক আছে এবং সে এখন ঠিক আছে। এই সমস্ত জিনিস হয়ে যাওয়ার পর অবন্তিকা জেলে সূর্যের সাথে দেখা করতে যায়। সেখানে সূর্য অবন্তিকাকে বলে, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, কারণ আমিও তোমাকে ভালোবাসি। আমরা 3 বছর রিলেশনশিপে ছিলাম এবং তোমার বয়স তখন মাত্র 22 ছিল। তুমি বিয়ে করতে চেয়েছিলে, বাচ্চা চেয়েছিলে, কিন্তু আমি এই সমস্ত জিনিস চাইনি। এই কারণেই তো আমরা আলাদা হয়েছিলাম। কিন্তু অবন্তিকা বলে, কারণ শুধু এতটুকুই ছিল না, কারণ ছিল এই যে তুমি শুধু নিজেকে ভালোবাসতে। আর সেই সময় অর্জুনও আমাকে পছন্দ করত। আমি অর্জুনকে বেছে নেওয়াটাই সঠিক মনে করেছিলাম, কারণ সে একজন ভালো মানুষ আর আমার এই ডিসিশন খুবই ভালো ছিল। আর এখানে অর্জুন আমাকে তোমার কাছে পাঠায়নি, আমি নিজে এখানে এসেছি। কিছুক্ষণ পরেই সূর্যের সাথে দেখা করতে তার বাবা এবং অর্জুন চলে আসে। এই সমস্ত কিছুর পর হর্ষবর্ধন গৌরব মনে করেন যে এখন আর কিছু করার নেই এবং সূর্যকে হয়তো জেলেই থাকতে হবে, কারণ এত কিছুর পর তার রেপুটেশন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হয়তো এই কারণে সে নির্বাচনেও জিততে পারবে না। কিন্তু অর্জুন বলে, তোমাকে আমি এই কেস জেতাবো। আদালতের দৃশ্যে আমরা দেখি অর্জুন ফরেন্সিক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে ডাকে। সে তাকে জিজ্ঞেস করে, কি হলে যে ব্লাড পাওয়া গেছে তা থেকে কি প্রমাণ করা যায় যে সূর্যই খুনি? কিন্তু সেই ফরেন্সিক অফিসার বলে যে কি হলে যে ব্লাড পাওয়া গেছে তা খুবই সামান্য পরিমাণ পাওয়া গেছে, যা থেকে এটা বলা খুবই মুশকিল যে সূর্যই খুনি। ওটা থেকে মনে হচ্ছে যে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে এবং ঢাবিতে স্ক্র্যাচের কারণে ব্লাড বেশি লেগেছে, আর সেই ব্লাডই কি হলে পাওয়া গেছে। এবার কেসটি অর্জুনের দিকে বেশি ঝুঁকে যায়। কেসটি বেশ স্ট্রং হয়ে গিয়েছিল এবং নেক্সট ডেটও পাওয়া যায়। কিন্তু এখানে মধুরা এবং সোমার মা যখন বাইরে আসে তখন সোমার মা খুব আপসেট ছিলেন। তার মনে হচ্ছিল এখন আর কোনো লাভ নেই, সোমাও মারা গেছে, এখন সে কার জন্য লড়ছে। তাই তার মনে হয় এই কেস উইথড্র করে নেওয়া উচিত। কিন্তু মধুরা বলে, আমরা লড়বো, শেষ পর্যন্ত লড়বো। এরপর মধুরা আবার তার টিমকে রেডি করে এবং তাদের বলে, এখনো পর্যন্ত তোমরা যত মানুষের স্টেটমেন্ট নিয়েছো আরো একবার তাদের কাছে যাও। আমাদের একটা সলিড এভিডেন্সের দরকার, আর তা যদি না পাওয়া যায় তবে বুঝে নাও আমরা এই কেস হেরে যাব। এর কিছুক্ষণ পরেই তাদের অফিসে একজন লোক হেঁটে হেঁটে আসে এবং তার নাম হলো শুভঙ্কর পিল্লাই। কিছুদিন পর কোর্টের হিয়ারিং আবার শুরু হয়, যেখানে মধুরা একজন নতুন উইটনেসকে পেশ করতে চায়। যদিও আজ ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল, মধুরা জানায় যে এই উইটনেস আমাদের জন্য এবং এই কেসের জন্য খুবই জরুরি। এবার সে শুভঙ্কর পিল্লাইকে উইটনেস বক্সে ডাকে এবং তাকে বলে, তুমি যা জানো এবং যা দেখেছো তা খুলে বলো। তখন পিল্লাই জানায় যে 1 মে সকাল 4টার সময় তার ট্রেন ছিল এবং সে অন্য শহরে যাওয়ার কথা ছিল। সে প্যাকিং করছিল, এই কারণে সে সারা রাত ঘুমাতে পারেনি। কিন্তু সে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তখনই সে এক লোককে দেখে যে বেশ ফ্রাস্ট্রেটেড লাগছিল এবং সে ফোনে কথাও বলছিল। আর তার পাশেই কালো রঙের একটা গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িটি চিনতে না পারলেও সেই লোকটিকে চিনতে পারবে এবং সেই লোকটি অন্য কেউ নয় বরং এই সূর্যই ছিল। কিন্তু অর্জুন বলে যে হয়তো আপনি কোনো ভুল মানুষকে দেখেছেন, কারণ সে সময় আপনি যে লোকটিকে দেখেছিলেন সে সূর্য ছিল না, যেহেতু তার কাছে কোনো মোবাইলই ছিল না। তবে সে কার সাথে কথা বলছিল? পিল্লাই আরো জানায় যে সে সূর্যকে রাত 1:10 দেখেছিলেন, কারণ সেই সময় তার বাবার ফোন এসেছিল। কিন্তু অর্জুন জানায় যে রাত 1টার দিকে সূর্য তার নিজের বাড়িতে ছিল। কেসটি ধীরে ধীরে আরো গুলিয়ে যাচ্ছে, তাই জাজ সাহেব নেক্সট ডেট দিয়ে দেয়। এরপর অর্জুন আবার সূর্যের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আসলে এই সমস্ত কি হচ্ছে এবং আর কোন কোন লোক তোমাকে দেখেছে। তো সূর্য বলে, আমি ওখানে ছিলামই না, আমি একটাই আমার বাড়ি পৌঁছে গিয়েছিলাম এবং আমার ওয়াইফ এই স্টেটমেন্টও দিয়ে দিয়েছে। তখন আমরা দেখি যে সেখানে সূর্যের একজন লোক আসে যে খাবার নিয়ে এসেছিল, কিন্তু সে খাবারে ননভেজ আনতে ভুলে গিয়েছিল। তখন সূর্য তাকে জিজ্ঞেস করে ননভেজ কোথায়। তখন সেই লোকটা সূর্যকে বলে আজ মঙ্গলবার, এই কারণে গৌরী ভাবি ননভেজ পাঠাননি। সেই লোকটি আসলে গৌরীকে গৌরী ভাবি বলে সম্বোধন করে। এরপর অর্জুন সেই জায়গায় যায় যেখানে সোমা আধমরা অবস্থায় পাওয়া গিয়েছিল এবং পিল্লাইয়ের বাড়িও সেখানেই অবস্থিত, যা 3rd ফ্লোরে। অর্জুন সেখানে সমস্ত কিছু চেক করে তখন সে জানতে পারে যে রাস্তায় থাকা মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু এদের মধ্যে কেউই সূর্যকে দেখেনি। পরের দৃশ্যে আমরা অর্জুনকে দেখি যে সূর্যের ওয়াইফ গৌরীর সাথে দেখা করতে যায়। গৌরী জানায় যে 1টার দিকে তার হাজবেন্ড বাড়ি চলে এসেছিল। অর্জুন বলে, আমি সূর্যের সাথে দেখা করতে এসেছি, সে জানালো সে তোমাকে হ্যান্ডেল করেছে, তো আসলে তোমার সাথে সে এমন কি করছে? তখন গৌরী জানায় যে আসলে সেই রাতে 1টার দিকে যখন সে বাড়ি আসে তখন সে আমাকে খুব নির্মম ভাবে টর্চার করে এবং এমনটা প্রথমবার হয়নি। সে সবসময় আমার সাথে এরকম বিহেভ করে এবং আমাকে মারধরও করতে থাকে। সে যখন আমাকে মারছিল
তখন আমি পুলিশকেও ফোন করেছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি তাদের আবার ফোন করে বলি যে এখন সব ঠিক আছে। কিন্তু অর্জুন তাকে বলে এই কথাটা তোমার আগে বলা উচিত ছিল। পরের দৃশ্যে আমরা মধুরা এবং তার হাজবেন্ডকে দেখি, যারা একটা দামি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিল। সেখানে মধুরার হাজবেন্ড জানায় যে তার চাকরি হয়ে গেছে এবং তার এই চাকরি হর্ষবর্ধন গৌরব পাইয়ে দিয়েছেন, যার প্যাকেজ 12 লাখ টাকা। বদলে মধুরাকে এই কেস উইথড্র করতে হবে। কিন্তু মধুরা বলে তুমি ওদের চেনো না, ওরা তোমার চাকরি হয়তো পাইয়ে দিচ্ছে, কিন্তু যখন ওরা এই কেস জিতে যাবে তখন তোমাকেও সরিয়ে দিবে। মধুরার হাজবেন্ড মানছিল না। সে বলে তুমি একজন সরকারি লয়ার, তুমি এত টাকাও আয় করো না যে ঘরের খরচ চলতে পারে। আমিও যদি চাকরি করি তবে আমাদের ঘরে টাকার অভাব হবে না। কিন্তু মধুরার এই সমস্ত জিনিস পছন্দ হয় না। সে রেগে সেখান থেকে যেতে লাগে এবং লিফটের কাছে তার দেখা হয় অর্জুনের সাথে, যে এই রেস্তোরাঁতেই আসছিল। অর্জুন তাকে বলে কেননা এক কাপ কফি হয়ে যাক। তখন তারা দুজনে মিলে কফি খেতে বসে। যখন তারা দুজনে কথা বলছিল তখনই হঠাৎ সেখানে কিছু লোক আসে যারা বলে যে অর্জুন স্যারের সাথে কিছু জরুরি কথা আছে। তখন অর্জুন তাদের সাথে কথা বলতে শুরু করে। অর্জুনের মোবাইলটি সেই টেবিলের উপরে রাখা ছিল এবং তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে, যাতে লেখা ছিল যে আসলে গৌরী ম্যাম তাদের সাপোর্ট দিচ্ছে না এবং সে তার স্টেটমেন্ট আদালতে দিতে চায়। সে তার বয়ান বদলাতে চায়। এটা দেখার পর মধুরার খুব ভালো লাগে এবং এখন তার মনে হচ্ছিল ফাইনাল স্টেটমেন্টে এই সমস্ত জিনিস জানানো যেতে পারে এবং আদালতে আরো একজন উইটনেস পেশ করা যেতে পারে। সে জাজ সাহেবের সামনে জানায় যে সে আরো একজন নতুন উইটনেসকে পেশ করতে চায়, যে উইটনেস আগে থেকে এই কেসে যুক্ত, কিন্তু সে তাকে আবার ডাকতে চায়। এবার সে উইটনেস বক্সে গৌরীকে ডাকে এবং গৌরীকে বলে তুমি আগের বার যা কিছু জানিয়েছিলে তা হয়তো সব ভুল ছিল, কিন্তু এখন তুমি যা বলবে সেটাকেই সত্যি মানা হবে। তখন গৌরী জানায় যে আসলে সেই রাতে সূর্য একটায় নয় বরং ভোর 4টায় বাড়ি এসেছিল। আমি শুরু থেকেই জানি যে সূর্য ভালো মানুষ নয়, সে সবসময় আমাকে মারধর করে। যে মানুষ নিজের ওয়াইফকে রেসপেক্ট করতে পারে না সে মানুষ ভালো হতেই পারে না। তখন অর্জুন বলে যে এখন এই কেসটি এমন এক মোড় এসে দাঁড়িয়েছে যেখানে শুধু এতটুকু জানাতে হবে যে সূর্য 1টার দিকে কোথায় ছিল। যদি সূর্য বাড়িতে থেকে থাকে তার মানে সে কিছু করেনি এবং সে ইনোসেন্ট। তখন অর্জুন আদালতে মনীষ শর্মা নামের একজন পুলিশ ইন্সপেক্টরকে ডাকে। এখানে মনীষ শর্মা জানায় যে সেই রাতে গৌরী ম্যাম আমাদেরকে ফোন করেছিলেন। যখন তাদের কল রেকর্ডিং শোনা যায় তখন জানা যায় যে গৌরীকে সেই সময় সূর্য খুব নিষ্ঠুরভাবে মারছিল। ব্যাকগ্রাউন্ড থেকে সূর্যের ভয়েসও আসছিল এবং গৌরী ক্রমাগত মনীষ শর্মার সাথে ফোনে কথা বলছিল। তখন গৌরী এখানে সব সত্যি বলে দেয়। সে বলে যে সেই রাতে তার হাজবেন্ড 4টায় নয় বরং 1টাতেই এসেছিল, কিন্তু তার হাজবেন্ড প্রতিদিন তাকে খুব মারধর করে। এই কারণেই তাকে এখানে মিথ্যা বলতে হয়েছিল। এমন মানুষের সাথে সে একেবারেই থাকতে পারে না যে নিজের ওয়াইফকে রেসপেক্ট করে না। আমি চাই এই মানুষের ফাঁসি হোক। এখন এই কেস পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছিল। এখানে সবাই জেনে গেছে যে সূর্য একটা সময় তার নিজের বাড়িতেই প্রেজেন্ট ছিল, যার ফলে জাজ সাহেবের এখানে তার ডিসিশন শোনাতে কোনো প্রবলেম হয়নি। তিনি এখানে সূর্যকে সসম্মানে খালাস করে দেয় এবং সে পুরোপুরি ইনোসেন্ট বলে তাকে মুক্তি দিয়ে দেয়। বাইরে আসার পর সূর্য তার ওয়াইফের সাথে দেখা করে। সে বলে আমি সত্যি খুব খারাপ মানুষ, আমার সাজা অবশ্যই পাওয়া উচিত এবং সাজা তুমিই দিবে, শুধু আমাকে ছেড়ে যেও না। যার পর তার ওয়াইফের সাথে সূর্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এখানে অর্জুন খুব রাগান্বিত হয়ে সূর্যের দিকে তাকিয়েছিল, কারণ সে জানে এই সমস্ত কিছু ভুল হয়েছে। তখনই তার কাছে মধুরা আসে। মধুরা বলে এই সমস্ত প্ল্যানিং আপনি করেছিলেন, এই কথাটা আমি এখন বুঝতে পেরেছি। এবার মধুরা জানায় যে সেদিন রাতে আপনি যখন রেস্তোরাঁয় এলেন তা একটা প্ল্যানিং ছিল। আপনি আমার সাথে কফিতে দেখা করলেন, সেটাও একটা প্ল্যানিং। ওই লোকেরা আপনার সাথে দেখা করতে এলো, সেটাও একটা প্ল্যানিং ছিল। এবং আপনার কাছে যে মেসেজ পাঠানো হয়েছিল তা ভেবে চিন্তে করা হয়েছিল যাতে আমি গিয়ে গৌরীর সাথে দেখা করি। এই সমস্ত জিনিস দেখার পর মধুরা অর্জুনকে বলে স্যার আপনি এই কেস জিতে গেছেন, আমি আপনাকে আইডল মানতাম, আপনাকে গুরু মানতাম। আজ আপনি এই কেস জিতে তো গেছেন, কিন্তু আপনি আমার নজরে আজ পুরোপুরি হেরে গেছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। এরপর আমরা দেখি যে অর্জুন এবং অবন্তিকা হসপিটালে ছিল, আর এখন সূর্য বোন ম্যারোর স্টেম সেলস দিয়ে দিয়েছিল, যার ফলে এখন সামাইরার প্রাণ সহজেই বেঁচে যাবে। মনে হচ্ছিল গল্পটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু অর্জুন বলে যে এখনো টেক্কা ফেলা বাকি আছে। সূর্য একটা মস্ত বড় পার্টিতে অর্জুনকে ইনভাইট করেছিল। অর্জুন সেখানে যায় এবং সূর্যের সাথে দেখা করে। অর্জুন বলে তুই তো জানিস যে আমি সব সময় একটা টেক্কা ফেলি, আর এবারও টেক্কা না ফেলে আমি থাকবো না। অর্জুন বলে আমি খুব ভালো করেই জানি যে তুই মার্ডারটা করেছিস, তুই সোমাকে মেরেছিস এবং আমি একটা জিনিস তোকে বলতে পারি। অর্জুন জানায় যে সেই রাতে তোরা ক্লাব থেকে বের হলি এবং তারপর সোমা আর তুই দুজনেই গাড়ির ভেতরে ছিলে। তুই তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলি। সোমা যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল তুই আবার তার সাথে জোর জবরদস্তি করলি এবং নিজের চাবি দিয়েই তার উপর অ্যাটাক করলি, আর এই অ্যাটাকের কারণেই সোমা মারা গেছে। কিন্তু ব্লাড দেখে তুই ভয় পেয়ে গেলি এবং তুই তার ডেড বডিকে সেখানেই ফেলে দিলি এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে
পালিয়ে গেলি। তোর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তুই ভাবলি একটা মস্ত বড় ভুল হয়ে গেছে এবং সেখানে ওই চা ওয়ালাও তোকে দেখে ফেলেছিল। এই কারণে তুই একটা প্ল্যান বানালি। এবার তুই এক জায়গায় গাড়ি থামালি এবং এই গাড়ি তুই সেখানে থামিয়েছিলি যেখানে পিল্লাইয়ার বাড়ি রয়েছে। সেখানে তুই এক গরিব মানুষের থেকে মোবাইল নিলি এবং তার বদলে তাকে প্রচুর টাকা দিলি। এবার তুই পিল্লাইয়ের বাড়ির নিচে কারোর সাথে ফোনে কথা বলতে লাগলি, আর সেটা অন্য কেউ নয় বরং গৌরী ছিল। গৌরকে তুই এই সমস্ত কথা বললি। গৌরী তোর সমস্ত কথা বুঝে গিয়েছিল এবং তোরা মিলে এখন একটা প্ল্যান বানিয়ে নিলে। গৌরীর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ফোন করলো এবং সেখানে গৌরী এমন অ্যাক্টিং করলো যেন তুই তাকে মারছিস। ব্যাকগ্রাউন্ডেও কারো ভয়েস আসছিল, কিন্তু সে অন্য কেউ নয় বরং তোরই লোক ছিল। সে জোর জোর কথা বলছিল এবং সে গৌরীকে গৌরী বলে ডাকছিল, যা থেকে আমি বুঝে গিয়েছিলাম যে এ তো সেই লোক যে জেলে সূর্যকে খাবার দিতে এসেছিল। সূর্য বলে, তুই এই সমস্ত কথা জেনে গেছিস, খুব ভালো, তুই একজন জিনিয়াস বান্দা ভাই, কিন্তু তুই এই সমস্ত জিনিস প্রমাণ করতে পারবি না। তখন অর্জুন বলে, তোর মনে হচ্ছে এটাই টেক্কা? টেক্কা ফেলা এখনো বাকি আছে। অর্জুন বলে যে তুই যে লোকের থেকে মোবাইল নিয়েছিলি এবং তাকে টাকা দিয়েছিলি সে একজন উইটনেস ছিল এবং একটা স্ট্রং উইটনেস ছিল, আর তুই তাকে জীবিত তো ছাড়বি না, তাই সবচেয়ে আগে তুই তাকেই মারলি। কিন্তু আমি সেই জায়গায় ইনভেস্টিগেশন করলাম, ওখানে যারা রাস্তায় থাকে তাদের ব্যাপারে খোঁজ নিলাম, তো জানা গেল যে ওখানে আসলে 23 জন লোক থাকতো, কিন্তু এখন ওখানে 22 জনের ফ্যামিলি আছে, যার থেকে জানা গেল যে একজন লোক নিখোঁজ রয়েছে আর সূর্যের লোক চতুর সেই লোকের পেছনেই আছে। এই কথা যখন আমার টিমের লোকজন জানতে পারলো তখন তারা সেই উইটনেসের পেছনে গেল এবং চতুরের পেছনেও। চতুরকেও ওখান থেকে ধরে নেওয়া হলো, আর তখন থেকেই তোর মনে হচ্ছিল চতুর আন্ডারগ্রাউন্ড আছে। অথচ তুই একটা জিনিস জানিস না যে চতুরকে তো অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। হসপিটালেই সেই উইটনেসও সুস্থ হয়ে গেছে এবং সে তার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি। সূর্য বলে, এই কেস খতম হয়ে গেছে এবং এখন তুই আমাকে জেলে পাঠাতে পারবি না। তখন অর্জুন বলে, আমি কোথায় বলছি যে আমি তোকে জেলে পাঠাবো? আমি তো তোকে জেলে পাঠাবো না, বরং অন্য কেউ পাঠাবে। এর কিছুক্ষণের মধ্যেই মধুরা পুলিশ ফোর্সের সাথে সেখানে আসে এবং সে সূর্যকে অ্যারেস্ট করে নেয়, কারণ অর্জুন মধুরাকেও এই সমস্ত কথা জানিয়ে দিয়েছিল। এই কারণে তাদের এই কাজ করতে কোনো প্রবলেম হয়নি। আর এখানেই শেষ হয় আজকের সিনেমা। গাইস, কেমন লাগলো আজকের সিনেমার গল্প এবং এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিনেম্যাক্স বেরির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।